আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার, ভালো আছি। কি অবস্থা, পড়াশোনা কেমন চলে আপনাদের? পড়াশোনা কেমন চলে? মোটামুটি স্যার, আপনি ক্লাস করালে তখন একটু পড়াশোনা হয়। সারা সপ্তাহ কি করেন? আর সারা সপ্তাহ স্যার একটু একটু ধরি, কিন্তু ক্লাসগুলো যখন কন্টিনিউ হয় তখন ভালো লাগে। ক্লাসও করতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। যা হোক, স্যার আমরা তো নতুন, অভ্যাসটা করতে হবে আর কি। আজকে প্রথমে এরকম কেউ একেবারে আজকে নতুন? শান্তা চাকমা আপা কোন কলেজ? আমার কথা কি শোনা যাচ্ছে? শান্তা চাকমা কলেজের আছেন? আপনি নাফা কোন কলেজ? আচ্ছা, যা হোক, আমরা পড়াশোনায় আসি। আজকে কোন সাবজেক্ট পড়ানো হবে বলতে পারেন? ফৌজদারি কার্যবিধি স্যার। ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি কত সালের আইন? 1898 স্যার। 1898। এটা কোন ধরনের আইন? মূল আইন স্যার, মূল আইন। পদ্ধতিগত আইন। আচ্ছা, যা হোক, একজনে বললো মূল আইন, আরেকজনে বলছেন পদ্ধতিগত আইন। এখন কথা হচ্ছে মূল আইন কাকে বলে, মূল আইন কাকে বলে, পদ্ধতিগত আইন কাকে বলে, বা এই পড়াশোনা আমরা কোথায় করছি? মূল আইন কাকে বলে, পদ্ধতিগত আইন কাকে বলে, কোনটা মূল আইন কোনটা পদ্ধতিগত আইন, এই পড়াশোনা আমরা কোথায় করছি? ভেরি গুড, আমরা আইন বিজ্ঞানে পড়ছি। আমরা কোথায় পড়ছি? আইন বিজ্ঞানে স্যার। আইন বিজ্ঞানে। কত পাইছিলেন আপনি আইন বিজ্ঞানে, মনে আছে? রেজাল্ট কত? মাশাআল্লাহ। 56। তাইলে রেজাল্ট তেমন ভালো না স্যার আমার, আইন বিজ্ঞানে একটু বেশি পাইছি। যা হোক, আইন বিজ্ঞানে সবচেয়ে বেশি পাওয়া উচিত। এই যে আমরা যে আইনগুলো পড়ি না ল পড়াশোনার সময়, তার মোটামুটি সারাংশ হলো আইন বিজ্ঞান। ওখানে প্রায় সবকিছু নিয়ে আলাপ আলোচনা আছে। আইন কত প্রকার, মূল আইন, পদ্ধতিগত আইন, তারপর বিভিন্ন ধরনের আইনগুলো নিয়ে ওখানে আলাপ আলোচনা আছে। তো যা হোক, এখন কথা হচ্ছে মূল আইন কাকে বলে, পদ্ধতিগত আইন কাকে বলে? কেউ বলতে পারবেন মূল আইন কাকে বলে, পদ্ধতিগত আইন কাকে বলে? স্যার, যে আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করা হয় সেটা মূল আইন, আর যে প্রক্রিয়ায় বিচার কার্য পরিচালনা করা হয় সেটা হচ্ছে পদ্ধতিগত আইন। আপনার যে আইনে
অধিকার এবং প্রতিকারের কথা বলা আছে। যে শাস্তি বা প্রতিকার, অধিকার, হ্যাঁ, অধিকার এবং প্রতিকারের কথা বলা আছে, সেটা হচ্ছে আপনার মূল আইন। অধিকার বলতে সংজ্ঞা এবং তার প্রতিকার, অপরাধের সংজ্ঞা এবং তার প্রতিকার, এগুলো আলোচনা আছে। এটা হচ্ছে মূল আইন। এরপরে এই মূল আইন যেভাবে কার্যকর হয়, যে পদ্ধতিতে কার্যকর হয়, সেটা হচ্ছে পদ্ধতিগত আইন। এখন কথা হচ্ছে কোনটা কোনটা মূল আইন। মূল আইন হচ্ছে বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে দণ্ডবিধি আর একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। কি কি আপনার মূল আইন? দণ্ডবিধি আর সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই দুইটা ছাড়া বাকি প্রায় সবগুলো হচ্ছে পদ্ধতিগত আইন। তাইলে আমাদের ফৌজদারি কার্যবিধিও হচ্ছে পদ্ধতিগত আইন। এটা কত সালের আইন? 1898 সালের আইন। ফৌজদারি কার্যবিধি বিগত সালের প্রশ্নগুলো দেখছেন ফৌজদারি কার্যবিধির? মাসুদুল ভাই কোন ল কলেজের? মাসুদুল ভাই কি শুনতে পাচ্ছেন? স্যার আমি হচ্ছে নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী ল কলেজ। নরসিংদী ল কলেজ। তাহলে তো আপনার সাথে মনে হয় একবার কথা হয়েছিল। না স্যার, আমার সাথে এর আগে কথা হয়নি। আমি আজকে নতুন প্রথম ক্লাস করতেছি স্যার। আপনি যখন বলছেন তখন আমি বাজারে ছিলাম, তো যার কারণে আসলে সাউন্ড করি নাই। এত রাতে বাজার কেন? স্যার কালকে থেকে তো আবার জব শুরু হয়ে যাবে, এজন্য একটু কাজ ছিল আর কি, বাইরে একটু কাজ ছিল আর কি। বাইরে কাজ ছিল, সবকিছু করছেন। তো বিয়ে শাদী করছেন? জি স্যার, বিয়ে করেছি স্যার। ভেরি গুড। না, বিয়ে করলে মাথা ঠান্ডা থাকে, তো কঠিন। এখন এগুলো ঠান্ডা মাথায় পড়াশোনা করতে হবে। জি স্যার। আমরা তো বিয়ে শাদী করার পরে দেশের বাড়ি কোথায় আপনার? স্যার আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী সদর, নরসিংদী স্যার, সবকিছু আমার নরসিংদী। আচ্ছা আচ্ছা, তো জব করেন কোথায়? স্যার আমি এখন আছি হচ্ছে রায়পুরাতে। আমার অবশ্য বদলি হয়ে গেছে, আমি 29 তারিখে শিবপুর জয়েন করবো আর কি স্যার। জি স্যার, আমি বুঝতে পারি নাই স্যার। মন্নান ভুঁইয়া ছিলেন না বিএনপির সেক্রেটারি? জি স্যার, জি স্যার, জি স্যার, ওনার এলাকায় জয়েন করবো স্যার আমি 29 তারিখে স্যার। জব করেন কোথায়? আমি স্যার হচ্ছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, এই আর কি। জি স্যার, জি। ইয়েতে ওই বিসিএস দিছেন, ওখান থেকে নন ক্যাডার হিসেবে এখানে নন ক্যাডার হিসেবে। জি স্যার, জি নন ক্যাডার হিসেবে। আল্লাহ ভরসা, পড়াশোনা করেন। যাই হোক, তাহলে তো আপনার জন্য আরো জরুরি বেশি এই পড়াশোনা। তো আর কেউ আছেন আজকে নতুন? রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ ছিল এই শিক্ষা নিয়ে। ওনার কথা হচ্ছে, যে শিক্ষায় আনন্দ নেই সেই শিক্ষা শিখা যায় না। এখন কথা হচ্ছে, সব শিক্ষায় কি আনন্দ আছে? আসলে কোন শিক্ষায় তেমন আনন্দ নেই। আনন্দ সৃষ্টি করে নিতে হয়, ঠিক আছে? তবে আইনের পড়াশোনায় আনন্দ আছে। কোন সময় আনন্দ পাবেন? যখন আপনি একটা টপিকস বুঝছেন বা নিজে পারতেছেন,
তখন একটু আনন্দ পাওয়া যায়। এবং এটা আনন্দ পাওয়ার জন্য আপনাকে পড়তে হবে। যাই হোক, সবাই একটু খাতা কলম নিয়ে দেখি ফৌজদারি কার্যবিধি সম্পর্কে বেসিক জিনিসগুলো আমরা লিখি। ফৌজদারি কার্যবিধি হচ্ছে আপনার 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি 1898 হচ্ছে 5 নং আইন। তারপরে হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি 5 নং আইন। এরপরে ফৌজদারি কার্যবিধি প্রথম প্রণীত হয়, এই কার্যবিধি যেটা আছে এটা প্রণীত হয় আপনার 1898 সালের 22শে মার্চ। ফৌজদারি কার্যবিধি প্রণীত হয় 1898 সালের 22শে মার্চ। আর এই আইনটা কার্যকর হয় 1898 সালের 1 জুলাই। এটা কার্যকর হয় কত সালে? 1898 সালের 1 জুলাই। একটু লিখেন এবং লিখা শেষ হলে বলিয়েন। এরপর ফৌজদারি কার্যবিধিতে অধ্যায় হচ্ছে 46টা। ফৌজদারি কার্যবিধিকে 46 অধ্যায়ে বিভক্ত করছে। চ্যাপ্টার 46 আর সেকশন হচ্ছে 565। সেকশন হচ্ছে 565টা বা ধারা হচ্ছে 565টা। ফৌজদারি কার্যবিধি হলো পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। ফৌজদারি কার্যবিধি পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। লিখছেন? এরপরে যে জায়গাটাতে ছিলাম সেই জিনিসটা আপনাদের বলতে ভুলে গেছি। যে প্রথমে জিজ্ঞেস করছিলাম আপনারা প্রিভিয়াস ইয়ারের এলএলবি ফাইনালের প্রশ্নপত্র ফৌজদারি কার্যবিধির পার্টটা কখনো পরে দেখছেন কিনা। এই ফৌজদারি কার্যবিধিতে 2টা প্রশ্ন প্রায় কমন আসে। একটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি শুধুমাত্র পদ্ধতিগত আইন কিনা, এটা একটা প্রশ্ন। তার সাথে দেয় আপনার এই যে ফৌজদারি কার্যবিধির পরিধি, বিষয়বস্তু, এগুলো আলোচনা করা। পরিধি, বিষয়বস্তু, এই জিনিসটা আলোচনা করা। আসলে এইটা আলোচনা করতে বলতে বোঝাচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধিকে একটা সামারি করে দেওয়া, যে ফৌজদারি কার্যবিধিতে কি কি জিনিসগুলো আলোচনা আছে, কি কি জিনিসগুলো আলোচনা করা হয়। তাইলে প্রথমে ফৌজদারি কার্যবিধিতে কেউ কিছু বলতে চাইছিলেন? ফৌজদারি কার্যবিধিতে কমন প্রশ্ন হচ্ছে আপনার এই যে ফৌজদারি কার্যবিধি পদ্ধতিগত আইন কিনা বা শুধুমাত্র পদ্ধতিগত আইন কিনা। এরপর হচ্ছে ফৌজদারি কার্যবিধির পরিধি, প্রকৃতি, বিষয়বস্তু, এইগুলো আলোচনা করা। তাইলে আপনি যখন পরিধি, বিষয়বস্তু এগুলো আলোচনা করবেন, ফৌজদারি কার্যবিধিতে কি কি জিনিস আলোচনা আছে, এই জিনিসটা যখন আপনি পরীক্ষার খাতায় লিখবেন তখন পুরা ফৌজদারি কার্যবিধির একটা রাফ সামারি হয়ে যায়, সারাংশগুলো লিখা। এই যে 565টা ধারা বলছি, আপনার 46টা অধ্যায়ের কথা বলছি, এই 46টা অধ্যায়ে কোনটাতে কত থেকে কত ধারা, ওখানে কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা আছে। তো আজকে আমরা ধারা পড়ব না, এই যে কোন ধারায় কি আলোচনা আছে বা কত থেকে কত ধারায় কি আলোচনা আছে সেটা আমরা প্রথম দিন পড়ব না। আপনাদের যাদের কাছে ফৌজদারি আইনের বই আছে তারা নিজেরা একটু নেক্সট ক্লাসের জন্য এই ধারা ভিত্তিক পড়াশোনা পরে রাখিয়েন। তো বই কি সবার আছে? ফৌজদারি কার্যবিধির বই
আচ্ছা স্যার। আচ্ছা স্যার। কোন রাইটারের আচ্ছা স্যার। অধ্যাপক AKM মনিরুজ্জামান স্যার। আমার হচ্ছে স্যার জহিরুল হক, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট। অ্যাডভোকেট জহিরুল হক, সুপ্রিম কোর্ট। জি। উনি আমাদের চিটং বারে প্র্যাকটিস করতেন। অ্যাডভোকেট জহিরুল হক স্যার আমাদের চিটং বারে ছিলেন। তো যা হোক, ভাইয়ের কাছে অ্যাডভোকেট জহিরুল হক স্যারের বইটা আছে। আপনাদের যাদের কাছে বই নেই তারা জহিরুল হক স্যারের বইটা নিতে পারে, ঠিক আছে? তারা জহিরুল হক স্যারের বইটা নিতে পারে। তো যা হোক, যাদের কাছে বইটা আছে দেখবেন আপনার ফৌজদারি কার্যবিধি, সেখানে সূচিপত্র লেখা আছে, ওখানে আপনার অধ্যায়গুলো লেখা আছে, তারপর কত থেকে কত সেকশন এগুলো লেখা আছে। ওই অধ্যায়গুলো, ওই সেকশন গুলোতে আবার কোন ধরনের আলোচনা আছে ওই জিনিসটাও আছে। তাহলে নিজ দায়িত্ব আপনারা পড়ে ফেলবেন ইনশাল্লাহ। আগামী পড়া ফেলা বলতে মুখস্থ করে ফেলবেন। মুখস্থ বুঝি নাই। ফৌজদারি কার্যবিধি কি স্যার ভূতাপেক্ষহীন? থ্যাংক ইউ স্যার। তো এরপর হচ্ছে এটা, এই যে যে জিনিসগুলো আলোচনা করার কথা বলছি বা পড়ার কথা বলছি, নিজেরা একটু পড়ে নিবেন। যদি আলোচনার ক্ষেত্রে যায়, 1 নাম্বার তো বললাম এই প্রশ্ন। আপনারা দেওয়ানিতে যেমন করছেন, দেওয়ানি আদালতের গঠন এখতিয়ার, ঠিক আছে? এখানেও আপনার ফৌজদারি আদালতের গঠন এখতিয়ার, এই জিনিসটা আপনাদের জানতে হবে। এবং ফৌজদারি কার্যবিধির মূল পিলারেই হচ্ছে এটা। দেওয়ানিতে দেওয়ানি আদালতের গঠন এখতিয়ার সোজা, কিন্তু ফৌজদারিতে একটু কঠিন। কঠিন হওয়ার পিছনে 2টা কারণ। একটা কারণ হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কোর্টে যাই না। যারা LLB এর স্টুডেন্ট তারা প্র্যাকটিক্যালি কোর্টে যায় না। যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, লজ্জার কোনো কিছু নেই। আপনি শিক্ষানবিশ হিসাবে অন্তত পক্ষে এই যে LLB পড়াশোনা করার সময় 3-4 দিন 5-6 দিন হলো কোর্টে যাব। আর এই শ্রেণী বিভাগটা আপনার ফৌজদারিতে বিশেষ করে বুঝাটা একটু কঠিন। যদি আপনি প্র্যাকটিক্যাল না হন, কোর্টে না যান, মনে রাখাটাও একটু কঠিন। কারণ এখানে যেমন দেওয়ানিতে যেমন আদালত 5 শ্রেণীর, ফৌজদারিতে গিয়ে টোটাল আদালত হয়ে যাচ্ছে আপনার 14 শ্রেণীর। আদালতের শ্রেণী বিভাগ হয়ে গেলে করতে গেলে হচ্ছে আপনার 14টা। ওখানে 14 জন বিচারক বিচার কার্যক্রম পরিচালনা করেন ফৌজদারিতে। তাহলে কোথায় 5 জন, কোথায় 14 জন? ওই 14 জনের নাম, ঠিকানা, কে কি কাজ করে, কে কতটুকু বিচার করে, কে কতটুকু শাস্তি দিতে পারে, এগুলো মনে রাখাও একটু কঠিন। তাইলে মোটা দাগে ফৌজদারি আদালত কয় শ্রেণীর বললাম? 14 শ্রেণী। এই 14 শ্রেণী বলছি যে ওদের মোটা দাগে সবগুলো মিলিয়ে 14টা আদালত এখানে বসে। এরপরে সবাই আমরা কথা বলার পরে মিউট হয়ে যাই, যা হোক গেছে। এখন এই 14 শ্রেণীর আদালতের প্রকারভেদ। এই 14 জন আবার সবাই মামলা আমলে নেয় না। মামলা আমলে নেওয়া মানে কি? অভিযোগ গ্রহণ করা। সবাই অভিযোগ গ্রহণ করে না। আবার দেখা যাচ্ছে অভিযোগ গ্রহণ করলো যিনি, উনি এটার কি করে না, বিচার করে না। আবার দেখা গেল উনি বিচার করলো, ওই অপরাধের উনি ওনার সাজা দেওয়ার মতো ক্ষমতা থাকে না। তাহলে এটা একটা বৈচিত্র্য ধরনের কথাবার্তা না? দেওয়ানিতে যেখানে আমরা দেখতাম যে আদালতে আমরা মামলাটা ফাইল করছি,
সে আদালতে এইটার এখতিয়ার থাকতে হবে বিচার করার মতো, সে এটা বিচার শেষ করবে, না হয় মামলায় ফেল করা যাবে। আর এখানে ফৌজদারিতে গিয়ে বলতেছে আপনি মামলা ফাইল করতে পারবেন, কিন্তু ওনার কি এটার বিচার করার ক্ষমতা থাকতেও পারে, নাও থাকতে পারে। এরপরও বলতেছে ভাই সে বিচার আচার সবকিছু করলো, সবকিছু করার পরও যখন দেখলো এই অপরাধে যতটুকু সাজা দেওয়া দরকার ওইটা দেওয়ার মতো ক্ষমতা ওই জজের নেই, ওই বিচারকের নেই, তাহলে সে কি করবে? তখন ওই মামলাটা অতটুকু শাস্তি যা দেওয়ার মতো ক্ষমতা আছে ওই আদালতে ট্রান্সফার করে দিবে। তাহলে এখানে দেখেন একটু বৈচিত্র্যময়। বৈচিত্র্যময় বলতে প্রথমে হচ্ছে শ্রেণী বিভাগ, তারপরে হচ্ছে তাদের অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা, এরপরে হচ্ছে অপরাধ বিচার করার ক্ষমতা, তারপরে হচ্ছে অপরাধের শাস্তি দেওয়ার ক্ষমতা। বুঝে পাইছেন? অপরাধ কি করবে? আমলে নিবে, অপরাধের বিচার করবে, তারপর অপরাধের শাস্তি দিবে। আজকে ক্লাসের শিডিউল যখন দিছিল তখন আমি রাহেন সাহেবকে বলছিলাম যে আপনাদের 6, 9 তারপরে 29-এর সি, 31, 32 এই 5টা সেকশন একটু পড়ার জন্য। মনে রাখবেন ফৌজদারি কার্যবিধির এই ফিলার হচ্ছে বেসিক্যালি এই 5টা সেকশন। এবং দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ আপনি যদি নাও বুঝেন তাইলে হয়তো 8ম পত্রের ড্রাফটিং আর একটা প্রশ্নর আনসার দিয়ে কঠিন হবে। কিন্তু ফৌজদারিতে আপনি যদি আদালতের শ্রেণী বিভাগ না বুঝেন বা যে 5টা সেকশনের কথা বলছি এই 5টা সেকশন না বুঝেন, আপনি ফৌজদারি কার্যবিধির বাকি 70%ও বুঝবেন না। স্যার এই 5টা সেকশন আরেকবার বলেন। হ্যাঁ, 6, 9, 29-এর সি, তারপর হচ্ছে 31, 32 সাথে লিখে রাখেন দণ্ডবিধি 53, দণ্ডবিধি 1860 যেটা এটা 53 নাম্বার সেকশন। কেউ বলতে পারবেন দণ্ডবিধি 53-তে কি আছে? এইবার পরীক্ষা দিবেন যে এরকম কে আছেন? নাহিদ আপা আছেন মনে হয়। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখি বলেন তো দণ্ডবিধি 53 কি সম্পর্কে বলা আছে? স্যার এটা সম্ভবত শাস্তি অপরাধ এটার কথা, যা এইটার কথা আছে স্যার। শাস্তি সম্পর্কে বলা আছে। শাস্তি যে প্রকার ভেদ, 5 ধরনের। শাস্তি 5 ধরনের। এইগুলা 5 ধরনের শাস্তিগুলো কি কি? মৃত্যুদণ্ড, জরিমানা, জরিমানা, কারাবাস, আর আর দুইটা আছে স্যার। আচ্ছা আমি বলি সবাই একটু, ঠিক আছে, আমি বলি সবাই একটু নোট করে নিন। দণ্ডবিধি 1860-এর 53 ধারায় বলছে আপনার শাস্তি পানিশমেন্ট 5 প্রকারের, 5 ধরনের, 5টি। আমি বলবো বলুক। প্রথমে হচ্ছে মৃত্যুদণ্ড, তারপরে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, এরপরে হচ্ছে কারাদণ্ড, তারপরে সম্পত্তি বাজেয়াপ্তি ও অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তি ও অর্থদণ্ড। তাইলে কি কি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তি ও অর্থদণ্ড। লিখছেন সবাই? সেটা কোন আইনে পড়ে স্যার? বুঝিনি। ওই যে গুম করে গেলে এটা কি কোন শাস্তির বিধানে পড়ে? আবার একটু বলেন। বলতে চাচ্ছিলাম যে গুম করে ফেলেছে ওটা কি কোন শাস্তির বিধানে পড়ে? গুম করা তো অপরাধ, গুম তো শাস্তি না।
আপনি যে কাউকে গুম করবেন, সেটা যে গুম করবে করুক, সেটা তো অপরাধের মধ্যে পড়ে, সেটা তো শাস্তির মধ্যে পড়বে না। এগুলো বিভিন্ন অপরাধের শাস্তি কি দিবে সেগুলোর কথাই বলছি। আপনি যে কোনো অপরাধ করছেন, তার মাত্র অনুযায়ী আদালতে ডিসাইড করবে, আপনাকে মৃত্যুদণ্ড দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিবে। এরপরে বলছে আপনার শুধুমাত্র কারাদণ্ড দিবে, নাকি অর্থদণ্ড দিবে, নাকি জরিমানা করবে। এই শাস্তি হচ্ছে এই ধরনের 5 ধরনের। আপনি যাই অপরাধ করেন, আপনাকে এই 5টার যে কোনো একটা দিবে বা 2টা দিবে। ঠিক আছে? এইটা গুম হচ্ছে আপনার আলাদা একটা অপরাধের বিবরণ। গুম হচ্ছে একটা অপরাধ। যা হোক, এইগুলো ফৌজদারির বিষয়বস্তু না, গুম নিয়ে কথাবার্তা বলা। তাইলে এই যে সেকশন যেটা বলছি 53 নম্বর সেকশন, 5 ধরনের শাস্তি, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে ফৌজদারি পড়াশোনা করার সময়। তার কারণ হলো, দেখা গেল মৃত্যুদণ্ডের কথা আমরা বললাম না, মৃত্যুদণ্ডের বিচার সব জজ করতে পারে না। যে সমস্ত অপরাধে জন্য মৃত্যুদণ্ড দিবে, ওই অপরাধের বিচার সব জজে করতে পারে না, সব জজে মৃত্যুদণ্ড দিতে পারে না। ঠিক আছে? সব জজে আপনার কি করতে পারে না, যাবজ্জীবন কারাদণ্ডের বিচারও করতে পারে না, যাবজ্জীবন কারাদণ্ড সাজা হিসাবে দিতেও পারে না। তাহলে আমরা বুঝতেছি কি এখানে অনেক কিছু লিমিটেশন আছে, লিমিট করে দিছে কে কি কাজ করতে পারবে সেটা। সেই কারণে আমাদের ব্যাপক পড়াশোনা করতে হয়। এরপরে যে আপনাদেরকে কোর্টে যাওয়ার কথাবার্তা বললাম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র কেউ থাকলে সাথে যদি 2-3 দিন কোর্ট অন্তত পক্ষে যান, ফৌজদারি আদালত গুলো একটু ঘুরে দেখেন দরজাগুলো, তখন একটু শ্রেণী বিভাগটা বেশি মনে থাকে। তারপরও আপনারা লিখে নেন আপনার ধারা 6 অনুযায়ী ফৌজদারি কার্যবিধির সুপ্রিম কোর্ট ব্যতীত এই আইনে গঠিত আদালত ব্যতীত আপনার অন্য বিশেষ আইনে গঠিত আদালতগুলো ছাড়া, তাইলে সুপ্রিম কোর্ট ছাড়া আর অন্যান্য আইনে গঠিত ফৌজদারি আদালতগুলো ছাড়া, বিশেষ আদালতগুলো ছাড়া। ফৌজদারি আদালত সাধারণত 2 শ্রেণীর, 2 ধরনের। সুপ্রিম কোর্টও বাদ, এরপরে অন্যান্য ফৌজদারি আইনে গঠিত আদালতগুলো বাদ। এগুলো ছাড়া ফৌজদারি আদালত বলতে যেগুলো বুঝায় সেগুলো কয় ধরনের? 2 ধরনের। সে 2 ধরনের কি কি? 1 নম্বরে হচ্ছে দায়রা আদালত, 2 নম্বরে হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। একটা হচ্ছে কি দায়রা আদালত, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা শব্দটা রাখতে তো ঠিক দায়রা শব্দটা যাচ্ছি, আগে শুনতে থাকেন, কারণ অত চাইলে পারবেন না। ঠিক আছে? এতটুকু বুঝছেন কিনা বলেন, বা লিখছেন কিনা বলেন। লিখছেন? জি স্যার, লিখছি। লিখলে একটু আপনারা বেশকমে আপনাদের গ্রুপে দিয়ে, যাতে যারা কম লিখতে পারছে তারাও একটু দেখে লিখে নিল, এটাতে সুবিধা হয়। যা হোক, এরপর হচ্ছে এই 2 ধরনের ফৌজদারি আদালত আছে আমাদের, একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এরপরে গিয়ে বলতেছে ম্যাজিস্ট্রেট আদালত আবার 4 শ্রেণীর। ম্যাজিস্ট্রেট আদালত কয় শ্রেণীর? সরি, আপনার ম্যাজিস্ট্রেটরা হচ্ছে 2 শ্রেণীর। 2 শ্রেণীর স্যার। হ্যাঁ, 2 শ্রেণীর। একটা হচ্ছে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,
আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? তাহলে ম্যাজিস্ট্রেট আদালত কয় শ্রেণীর? তাও 2 শ্রেণী। হ্যাঁ, আমরা বাদ রাখছি কাকে? 2 ধরনের গুলোকে বাদ রাখছি। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, আর একটা হচ্ছে বিশেষ আইনে গঠিত ফৌজদারি আদালত গুলা ছাড়া। ফৌজদারি আদালতে 2 শ্রেণীর, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত আবার 2 শ্রেণীর, আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে গিয়ে বলতেছে বিচারিক ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর। এগুলো সবগুলো 6 নম্বর সেকশনে বলা আছে। বিচারিক ম্যাজিস্ট্রেটও 4 শ্রেণীর। কি কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কি কি আপনার? চিফ জুডিশিয়াল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। টিকিট কেটে কেউ সিনেমা দেখছেন? সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার কারো সুযোগ হয়েছে আপনাদের? হয়েছে স্যার। জি স্যার। আচ্ছা স্যার। মাশাআল্লাহ। কি সিনেমা দেখছেন? সত্যের মৃত্যু নেই স্যার। হ্যাঁ, সত্যের মৃত্যু নেই। আচ্ছা, যা দেখছেন আর কি। সিনেমা হলে যখন টিকিট কাটতো আমাদের সময় তো নিয়ম ছিল, আপনার টিকিট ছিল ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তারপরে ছিল ভিআইপি। ঠিক আছে? সেই সিনেমা হলের টিকিটের মতো এই ম্যাজিস্ট্রেটদেরকেও ভাগ করছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। তারপরে হচ্ছে আপনার শুরুতে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। লিখতেছেন এইগুলো? আমি যাতে আপনারা লিখতে পারেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এইটা দেখেন, এই যে ম্যাজিস্ট্রেট গুলোর কথা বলছে, আমাদের দেশে ভৌগোলিক অবস্থান বিবেচনায় জেলা আছে 2 ধরনের। কিছু আছে বিভাগীয় জেলা, বিভাগ এবং জেলা একটাতে, আর কিছু আছে শুধু জেলা। বিভাগীয় জেলা কি কি কেউ বলতে পারবেন? রংপুর স্যার। রংপুর। আপনার বাড়ি কি রংপুরে নাকি? আচ্ছা, ভালো, রংপুর। এরপরে আর কি আছে বিভাগীয় জেলা? রাজশাহী আছে স্যার। রাজশাহী আছে, এরপরে রাজশাহী, রংপুর, এরপরে চট্টগ্রাম আছে স্যার। সিলেট আছে। সিলেট আছে, আর কি আছে? খুলনা। বিভাগীয় যে জেলাগুলো স্যার। এরপরে বরিশাল বরিশাল। তারপর তাইলে প্রথমে নিলাম রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল। এরপর আর কোথায় আছে? ময়মনসিং স্যার। ময়মনসিংহ আছে। আর সিলেট আছে স্যার। সিলেট তো হয়ে গেছে বলছে। আর 1 নম্বর হচ্ছে ঢাকা। ঢাকা বিভাগীয় জেলা স্যার। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে চট্টগ্রাম। এটা মাথায় রাখবেন। 1 নম্বরে ঢাকা, 2 নম্বরে চট্টগ্রাম, 3-এ রাজশাহী, 4-এ খুলনা। এক সময় বাংলাদেশের বিভাগে ছিল এই 4টা। পরবর্তীতে এগুলোকে ভেঙে, এই যে ঢাকাকে ভেঙে ময়মনসিংহ করছে, তারপরে চট্টগ্রামকে ভেঙে সিলেট করছে, এরপরে রাজশাহীকে ভেঙে রংপুর করছে, খুলনাকে ভেঙে বরিশাল করছে। ঠিক আছে? তাইলে প্রথমে ছিল 4টা, এই 4টাকে ভেঙে এখন করছে আরো 4টা, টোটাল 8টা বিভাগ। এই বিভাগীয় শহরগুলোতে যখন যাবেন তখন দেখবেন
ঢাকায় প্রথমে চিন্তা করেন, বা রংপুর যিনি বলছেন রংপুরও চিন্তা করেন। রংপুরের কিছু এলাকা হচ্ছে মেট্রোপলিটন এলাকা, সিটি কর্পোরেশন এরিয়া। এরপরে কিছু অঞ্চল হচ্ছে আপনার জেলা শহর, জেলার মধ্যে কিছু, আর কিছু হচ্ছে সিটি কর্পোরেশন এরিয়া বা মেট্রোপলিটন এলাকা। তাইলে এই যে চিফ জুডিশিয়াল ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বলছি, এগুলো সবগুলো জেলার জন্য। এই যে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাইরে ঢাকা জেলা, আপনার রংপুর মেট্রোপলিটন এলাকার বাইরে রংপুর জেলা, তারপরে আপনার যদি বিভাগীয় শহরগুলো ছাড়া আমরা বাকি 56টা জেলার কথা চিন্তা করি, ওখানে শুধু এই 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কাজ করেন। যখন আমরা ওই বিভাগীয় শহর 8টাতে চলে যাব, ওখানে দেখা যায় জেলার পাশাপাশি এই 4 জনের পাশাপাশি মহানগরের জন্য, মেট্রোপলিটন এরিয়ার জন্য 2 জন থাকেন। এই 2 জনের পদবি হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। লিখছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাইলে আমরা মোটামুটি 6 নাম্বার সেকশনের শেষ পর্যায়ে চলে আসছি। ওখানে বইয়ের ভাষায় যদি বলি, ফৌজদারি আদালত বলছে 4 শ্রেণীর, ওখানে 4 শ্রেণীর মধ্যে প্রথমে লেখছে ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে লেখছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকার জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে বলছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ওই সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আপনার দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর পদ মহানগর এলাকায় নেই। মহানগর এলাকায় শুধুমাত্র 2টা পদ, চিফ মেট্রোপলিটন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই কথাবার্তাগুলো শেষ করার পরে তারপরে একটা ব্যাখ্যা দিয়েছে। ওই ব্যাখ্যায় বলতেছে যেখানে চিফ জুডিশিয়াল থাকবে সেখানে অতিরিক্ত চিফ জুডিশিয়ালও থাকবে, এডিশনালও থাকবে। আর যেখানে চিফ মেট্রোপলিটনও থাকবে সেখানে এডিশনাল চিফ মেট্রোপলিটনও থাকবে। পাইছেন? তাইলে কি অবস্থা এখন? ব্যাখ্যায় আরো একজনকে জোড়াই দিচ্ছে। সে একজনকে চিফ জুডিশিয়ালের নিচে অতিরিক্ত চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটনের নিচে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন। তাইলে আমরা ম্যাজিস্ট্রেট আদালত, এই যে বিচারিক ম্যাজিস্ট্রেট যারা কয়জন পাইছি? বিচারিক ম্যাজিস্ট্রেট 5 জন, 3 জন, 8 জন পাইছি না? যখন আমরা এমসিকিউ পরীক্ষা দিব তখন বলবো যে 4 জন, মহানগরে 2 জন, ঠিক আছে? জেলায় 4 জন, মহানগরে 2 জন। যখন আমরা রিটেনে লিখতে যাব তখন লিখবো যে 60 জন, 2 জন, তারপরে ব্যাখ্যায় হচ্ছে 2 জন। তাহলে টোটাল পেয়ে গেলাম রিটেনের জন্য 8 জন। যে 14 জন বলছি, 14 জন থেকে 8 জন আমরা পাই গেছি। এরপরে 6 নাম্বার সেকশন আমাদের শেষ। 9 নাম্বার সেকশন বলতেছে দায়রা আদালত 3 শ্রেণীর। দায়রা আদালত 3 শ্রেণীর। সে কি কি? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। তাহলে এই 3 শ্রেণীর পেয়ে গেলাম আমরা কোথায়? ওই যে 56টা জেলা আছে, সে 56টা জেলায় ওনারা আছে। এরপরে যে 8টা বিভাগীয় শহর আছে, সেই বিভাগীয় শহরের মধ্যে মেট্রোপলিটন এরিয়া বাদ দিয়ে জেলা অঞ্চলও
এই 3 জন থাকবেন। এরপরে বলতেছে ভাই যে মেট্রোপলিটন এরিয়া আছে, সে 8টা এরিয়ায় আপনার মহানগর দায়রা জজ, অতিরিক্ত মহানগর দায়রা জজ, যুগ্ম মহানগর দায়রা জজ থাকবে। তাহলে আপনার দায়রার বেলায় জেলা মহানগরের সমান সমান, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। এরপর হচ্ছে মহানগর দায়রা জজ, অতিরিক্ত মহানগর অতিরিক্ত দায়রা জজ, মহানগর যুগ্ম দায়রা জজ। আইছেন? তাহলে টোটাল কত হলো? দায়রাতে 6, এইদিকে 8, 14 জন পাইছেন? লিখছেন সবাই? আপনারা রেসপন্স করেন না। জি স্যার লিখছি স্যার। লিখছেন? তাহলে কি লিখছেন দেখে দেখে একটু পড়েন তো দেখি। আচ্ছা স্যার, কি হচ্ছে ফৌজদারি আদালত হচ্ছে 2 ধরনের, এটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। ঠিক আছে স্যার, বলবো? হ্যাঁ বলেন। তারপরে ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে 2 শ্রেণীর, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যেটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপর হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেটকে 4 শ্রেণীর ভাগ করা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। হচ্ছে মহানগরের বেলায় হচ্ছে মহানগরের সময় হচ্ছে 2টা স্যার, সেটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে হচ্ছে স্যার দায়রা আদালত হচ্ছে 3 শ্রেণীর। না, তারপরে ব্যাখ্যা না, তারপরে এই সেকশনের ব্যাখ্যা 6 নম্বর ধারার ব্যাখ্যা। জি স্যার, ব্যাখ্যাতে আছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ জি অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটনের লেখা। তারপর হচ্ছে স্যার দায়রা আদালত 3 শ্রেণীর, সেটা হচ্ছে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর হচ্ছে যুগ্ম দায়রা জজ। আর হচ্ছে মহানগর অতিরিক্ত দায়রা জজ আর হচ্ছে মহানগর যুগ্ম অতিরিক্ত দায়রা জজ। এই হচ্ছে মোট 14টা। মহানগর অতিরিক্ত দায়রা জজ, হ্যালো স্যার, শোনা যাচ্ছে না আপনাকে? মহানগর অতিরিক্ত দায়রা জজ আর কি হচ্ছে মহানগর যুগ্ম অতিরিক্ত যুগ্ম দায়রা জজ। স্যার স্যার মনে হয় নেটের বাইরে। হ্যাঁ নেটের বাইরে আবার ঢুকছি তো, লারসি নেটের ভিতরে। স্যার মহানগর অতিরিক্ত দায়রা জজ আর একটা হচ্ছে মহানগর যুগ্ম দায়রা জজ। হ্যাঁ এই হচ্ছে সর্বমোট 14টা। 14টা হচ্ছে এগুলা। এইবার বলেন কলেজের যা হোক সবাই লিখতে পারছেন? লিখছেন সবাই? জি স্যার। আচ্ছা লিখে নেবেন। 14 জন কে কি সাজা দিতে পারে। এবং মাঝখানে আর একটা জিনিস বলি, আপা যে লিখছেন এই যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগের কথা বলছে 6 নম্বর সেকশনে, আর দায়রা আদালতের শ্রেণী বিভাগ নিয়ে বলছে 9, 6, 9।
ঠিক আছে? এখন কে কতটুকু সাজা দিতে পারে না লিখে রাখবে। সিনিয়রিটি যদি হিসাব করি, যদি সিনিয়র জুনিয়র হিসাব করা হয় তাইলে আসে এইভাবেই। আপনার শুরুতে হচ্ছে দায়রা জজ, তারপর অতিরিক্ত দায়রা জজ, তারপর যুগ্ম দায়রা জজ, আর তারা সমান সমান হচ্ছে মহানগর দায়রা জজ, মহানগর অতিরিক্ত দায়রা জজ, মহানগর যুগ্ম দায়রা জজ। এরপরে আসলে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনার সমান হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল সমান অতিরিক্ত চিফ মেট্রোপলিটন, তারপর হচ্ছে আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সমান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরপরে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর। তাহলে এইভাবে যদি আমরা ভাগ করি তখন পাচ্ছি আমরা 3 জন, 3 জন 6 জন, আর এরপরে হচ্ছে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তখন হচ্ছে 8টা। এবং তাদের সাজও হয় 8 জনের ক্ষমতা ভিন্ন ভিন্ন। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ সব ধরনের শাস্তি দিতে পারে। এটা বলছে 31 নম্বর ধারায়, ফৌজদারি কার্যবিধির 31 নম্বর ধারায় বলছে হাইকোর্ট দায়রা জজ কি করতে পারবে? আইনে অনুমোদিত সব ধরনের শাস্তি দিতে পারবে। তাইলে তারা মৃত্যুদণ্ডও দিতে পারবে, যাবজ্জীবন কারাদণ্ডও দিতে পারবেন, কারাদণ্ড, অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তি, এগুলো সবগুলো করতে পারবে, দিতে পারবে। তবে যদি মৃত্যুদণ্ড দেয়া হয় সেটা কার্যকর করার জন্য দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয়, অতিরিক্ত দায়রা যদি মৃত্যুদণ্ড দেয়, সেটা কার্যকর করার জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। এরপরে যুগ্ম দায়রা জজ দিতে পারেন 10 বছর পর্যন্ত কারাদণ্ড। যুগ্ম দায়রা জজ কত বছর পর্যন্ত দিতে পারে? 10 বছর পর্যন্ত কারাদণ্ড। 31 নম্বর শেষ। 32 নম্বর সেকশনে বলতেছে ম্যাজিস্ট্রেট আদালত যেগুলোর আমরা শ্রেণী বিভাগ করছি, ওখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি, উনি আপনার 5 বছর পর্যন্ত কারাদণ্ড, তারপরে 10,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে পারে। উনি কতটুকু পারে? 5 বছর পর্যন্ত কারাদণ্ড, 10,000 টাকা পর্যন্ত জরিমানা বা অর্থদণ্ড। এরপর উনি আবার বেত্রাঘাতও দিতে পারে। উনি পড়াশোনা না করলে বেতন মারতে পারবে। তাহলে সেম জিনিস আপনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও এটা করতে পারবে। পড়াশোনা না করলে স্যার এই কাজ আবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটনও পারে, অতিরিক্ত চিফ জুডিশিয়ালও পারে, তারপরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটও পারে। এতটুকু দিতে। এই যে এখন ক্ষমতা বলছি 5,000 টাকা কি ওই 5 বছর কারাদণ্ড আর 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড। তাহলে এটা একসাথে দেখেন, একসাথে আপনার 6 জনে এটা দিতে পারে। এই জিনিসটা আপনার একসাথে 6 জনে দিতে পারে। এই ক্ষমতা 6 জনের আছে। কাদের কাদের? চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন, ফার্স্ট ক্লাস এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরা 6 জনের ক্ষমতাটা, শাস্তি দেওয়ার ক্ষমতাটা সেম। 5 বছর পর্যন্ত কারাদণ্ড,
10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড। এরপরে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রাণে 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড। আর তৃতীয় শ্রেণীর যিনি উনি পারেন যে 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 2,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড। বুঝতে পাইছেন শাস্তি কতটুকু দিতে পারে? এই 14টা আদালতের বাইরে হাইকোর্টও কি দিতে পারে শাস্তি সেটাও বলে দিলাম। পাইছেন শাস্তিকে কতটুকু দিতে পারবে? জি স্যার। জি স্যার। এখন আপনারা যদি শাস্তি কাকে বলে, শাস্তি কত প্রকার বা শাস্তি কি কি এগুলো যদি না বুঝেন তাহলে এতক্ষণ যে পড়াশোনা করছি এগুলো তেমন বুঝবেন না। শাস্তি কয় শ্রেণীর বলছিলাম, একজনে বলেন, যিনি লিখছেন উনি বলেন শাস্তি 5 শ্রেণীর বলছিলেন। 5 শ্রেণীর কি কি? 1 নম্বরে বলছিলেন স্যার মৃত্যুদণ্ড, 2 নম্বরে যাবজ্জীবন কারাদণ্ড, 3 নম্বরে কারাদণ্ড, 4 নম্বরে সম্পত্তি বাজেয়াপ্ত, 5 নম্বরে অর্থদণ্ড বলছিলেন স্যার। অর্থদণ্ড কিছুদিন আগে আমাদের দেশে কিছু কিছু মানুষজনের সম্পত্তি বাজেয়াপ্ত করছিল, বিচারের মাধ্যমে বাজেয়াপ্ত করছিল। এটা বিখ্যাত সম্পত্তি বাজেয়াপ্ত করছিল, কেউ কি বলতে পারবেন এই ব্যক্তিকে? আমার সালমানের রহমান। না না, এগুলো ক্রোপ করছিল, ওনাদের সম্পত্তি ক্রোপ করছে, ওনাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেনি। ক্রোক একটা উনি শাস্তি দিয়ে আগে বলি, হচ্ছে মামলা চলাকালীন সময়ে একটা মধ্যবর্তীকালীন ব্যবস্থা নেই যাতে সে এই সম্পত্তি হস্তান্তর, রূপান্তর, পরিবর্তন, স্থানান্তর এগুলো করতে না পারে। ঠিক আছে? আর সম্পত্তি বাজেয়াপ্তি হচ্ছে আপনার ফাইনালি বিচার আচার শেষ করে আপনার মামলার আদেশেই দিছে, তার সম্পত্তি আদেশে দিছে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হোক, সেও বৈধভাবে সম্পত্তি অর্জন করছে, এগুলো বাজেয়াপ্ত করা হোক। আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করছিল ঢাকার মেয়র সাদেক হোসেন কোকা ছিল না? এই সাদেক হোসেন কোকার সম্পত্তি বাজেয়াপ্ত করছিল দুর্নীতি দুদুকে। যা হোক গেছে এই সম্পত্তি। এরপরে মৃত্যুদণ্ড তো আমরা সবাই বুঝি। বিধি অনুযায়ী কয়টা অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া যায় বলতে পারবেন কেউ? 10টি অপরাধ। এখন মজার কাহিনী, আসল কথাবার্তা বলা হয়নি। ও না ভাইয়া, বলতে চাইছিলাম এবার এলএলবি কে পাস করছেন, ওইটা আপনারা তো এলএলবি কেও পাস করেন নাই। এই যে 2-1 দিন আগে রেজাল্ট দিল, কে পাস করছে ওই জিনিসটা জিজ্ঞেস করতে চাইছিলাম। আপনারা তো কেউ এখন এলএলবি পাস করেন নাই। যা হোক, ওই জিনিসটাতে আসি। ওই কয়টা অপরাধে আপনার মৃত্যুদণ্ড দিতে পারে বলছিলেন একজনে? 10টি অপরাধে। 10টি অপরাধে আপনার দণ্ডবিধির 10টা ধারা আছে, ওই 10টা ধারার শাস্তিযোগ্য অপরাধ করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এরপরে যাবজ্জীবন কারাদণ্ড কয়টা ধারায় বলা আছে বলতে পারবেন কেউ? প্রায় 55টা ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা আছে। 55টা ধারায় সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। মনে রাখবেন, শুধুমাত্র মৃত্যুদণ্ড বা একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এইরকম সেকশন আছে একটা, আর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এরকম সেকশন আছে বাকি 9টা, যেখানে আপনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাইলে পাচ্ছি আমরা 10টা সেকশন, একটাতে শুধুমাত্র মৃত্যুদণ্ড যেটাকে বলা হয় সর্বোচ্চ শাস্তির সেকশন।
আর বাকি 9টাতে সর্বোচ্চ শাস্তিও আছে বা তার বিকল্পও দিয়ে আছে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, না হয় যাবজ্জীবন কারাদণ্ড। আবার কয়েকটাতে আছে না হয় 10 বছর পর্যন্ত কি দিবে, কারাদণ্ড দিবে। তাহলে এই শেষ। এরপরে যাবজ্জীবন কারাদণ্ড বললাম আমরা 55টা সেকশনে। এইগুলো বলার অর্থ হচ্ছে আপনি এই শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে আপনার মৃত্যুদণ্ড, এগুলো তাইলে দিতে পারবে কারা? এগুলো কারা দিতে পারবে? দেখে দেখে বলেন, আপনারা নোট করেন নাই? বলছিলাম ধারা 31 অনুযায়ী হাইকোর্টে দিতে পারবে, এরপরে অতিরিক্ত দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, মহানগর দায়রা জজ, মহানগর অতিরিক্ত দায়রা জজ, এই 5 জনে সাজাগুলো দিতে পারবে বা আইনে অনুমোদিত যে কোনো সাজা দিতে পারবে। এর নিচের গুলো তো দিতে পারবেই। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, যেগুলো মোটা দাগে সিনিয়র শাস্তি আছে, এইগুলো দিতে পারবেন এবং আইন অনুমোদিত অন্যান্য শাস্তিগুলো ওনারা দিতে পারবেন। কিন্তু 32 নম্বর সেকশনে গিয়ে বলতেছে এই যে ম্যাজিস্ট্রেট আদালত যেগুলো বা ম্যাজিস্ট্রেট যারা, তারা এই ধরনের সিনিয়র সাজা দিতে পারেন না। তারা সাজা কতটুকু দিতে পারে? মাত্র 5 বছর থেকে শুরু হয়ে 3 বছর, 2 বছর। 5 বছর 6 জনে দিতে পারে। চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন, ফার্স্ট ক্লাস মেট্রোপলিটন। তাহলে এরা 6 জনে দিবে 5 বছর পর্যন্ত। আর সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাসে দেয় 3 বছর, থার্ড ক্লাসে দেয় 2 বছর। এরপরে টাকার বেলায় আসলে 10,000, 5,000, 3,000, 10,000, 5,000, 2,000, বছরের সাথে 2,000, 10, 5, 2, 5, 3, 2। মনে রাখতে পারবেন? করতে হবে স্যার, আরো মনে রাখতে হলে স্যার মুখস্থ করে ফেলবেন, শুধু পড়বেন না। ঠিক আছে, তাইলে আলহামদুলিল্লাহ আজকে এতটুকু থাকুক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়া নিব। নিজেরা একটু পড়বেন। একটা জিনিস মনে রাখবেন, জ্ঞান যেটা অর্জন করবেন সেটা কোনো কানে যাবে না, এটা আপনাদের কাজ করবে। এটা আপনাদের কাজকে যতটুকু পড়াইছি, আপনারা ইনশাল্লাহ বার কাউন্সিল পরীক্ষা দিবেন না? বার কাউন্সিল পরীক্ষা এখান থেকে কম করা হলো, একেবারে কম আসলো। এই যে 5টা সেকশন বুক করছি না, বা পড়ছি আমরা 4টা, 6, 9, 31, 32। ভাগ্য ভালো হলে 2টা কোয়েশ্চেন পাবেন বা এর বেশি। আর যদি ভাগ্য মোটামুটি হয় তাহলে মাস্ট একটা কোয়েশ্চেন পাবেন এমসিকিউ এই 4টা সেকশন থেকে। এবং এই জিনিসগুলো না বুঝলে আপনারা যে ড্রাফটিং করবেন, অষ্টম পত্রে যে আপনাদের ড্রাফটিং আছে, ফৌজদারি পার্টে ড্রাফটিং আছে না, এগুলো কোনো কিছু পারবেন না। কারণ আপনি কোন আদালতকে কোন ক্ষেত্রে অ্যাড্রেস করবেন এটাই যদি না বুঝেন তাহলে কি মোসাবিদে যেটা বলে সেটা। সিটাঙের কেউ আসেননি এখানে, স্যারকে কথা বললে বুঝবেন? স্যার বুঝতে মহান নাই বুঝছেন তো, আর আছে ওনারা এখন বুঝিবেন। এই যে আর আসাতে বেড়াসাই দেওসা তো উৎসাহ বলে না, ওই ধরনের হয়ে যাবে, তখন ওই ধরনের হয়ে যাবে, ড্রাফটিং আর পারবেন না। ঠিক আছে, তাইলে আল্লাহ বর্ষা সবাই ভালো মতো পড়াশোনা করে
সামনের সপ্তাহে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এগুলোর উপর ব্যাপক পড়াশোনা করা হবে। 60 পয়েন্ট যেভাবে আমরা মোটামুটি এই যে 10টা ক্লাস বা 11টা ক্লাসে শেষ করতে পারছি, আসলে ফৌজদারি কার্যবিধি অতটুকু ক্লাস না। ফৌজদারি কার্যবিধি যতদিন পড়াবো, নেক্সট ক্লাস থেকে চেষ্টা করব আপনার 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট ক্লাস নিতে, না হয় আপনাদের এই যে 20টা ক্লাসও শেষ হবে না। তো মোটামুটি এলএলবি ফাইনালে আপনাদের যে জিনিসগুলো লাগবে ফৌজদারিতে বেসিক্যালি সেগুলো আগে আলোচনা করে দিব। আর যখন আমরা ধারাভিত্তিক করব, সে ধারাভিত্তিক যদি আমরা যাই, আপনারা ধারাগুলো লিখে নিতে পারেন যেগুলো আপনাদের ফৌজদারি কার্যবিধি এলএলবি ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে যে 2টা ধারা, যে 4টা ধারা পড়ছি, সেই 4টা ধারা তো আছেই, সাথে 4 নাম্বার ধারা। 4 নাম্বার ধারাতে বিভিন্ন কিছুর সংজ্ঞা আছে, তদন্ত, অনুসন্ধান, চার্জ, তারপরে এই জাতীয়। একটু বই দেখে নেক্সট ক্লাসে বলে দিব। মুখস্থ থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলো একটু কঠিন। তাইলে 4 নাম্বারের সংজ্ঞা যেগুলো আছে এগুলো পড়তে হবে। বিশেষ করে তদন্ত বললাম, অনুসন্ধান বললাম, তারপর ওখানে মনে হয় চার্জের কথা বলা আছে। এরপর আরো কিছু সংজ্ঞা থাকবে যেগুলো আমাদের জানতে হবে। তারপরে 6 নাম্বার সেকশন, 9 নাম্বার। এরপরে পড়াইছি আপনার 31, 32। পাশাপাশি আপনাদের জানতে হবে 29-এর খ, 29-এর গ, 29-এর খ, 29-এর গ। 29-এর খ তো হচ্ছে কিশোর অপরাধ। কিশোর অপরাধী যারা আছে তাদের বিচার কে করবে। এরপর 29-এর গ তো হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট যাদের কথা বলছি তারা 5 বছর পর্যন্ত সাজা দিতে পারে। ঠিক আছে, তারা 5 বছর পর্যন্ত সাজা দিতে পারে। এটা আমরা পড়ছি না 32-এ। 29-এর সিতে বলতেছে তারা কতটুকু বিচার করতে পারবে। এই যে ম্যাজিস্ট্রেটদের কথা যে আমরা বলতেছি, তারা বিচার করতে পারবে কতটুকু, বা কোন কোন অপরাধের বিচার করতে পারবে, এটা বলা আছে 29-এর সিতে। এবং 29-এর সি অনুযায়ী ম্যাজিস্ট্রেটদেরকে বিশেষ ক্ষমতা দিছে, স্বাভাবিক ক্ষমতা না, সাধারণ ক্ষমতা না। তাদেরকে 29-এর সি অনুযায়ী বিশেষভাবে ক্ষমতায়িত করছে। যখন তারা 29-এর সি অনুযায়ী বিচার করবে, তখন শাস্তি দিবে 33-এর সি অনুযায়ী। তখন আর 31 নাম্বার 32 নাম্বার সেকশন অনুযায়ী তারা শাস্তি দিবে না। তখন তারা কত নাম্বার সেকশন অনুযায়ী শাস্তি দিবে? 33-এর সি, 33-এর এ অনুযায়ী বা 33-এর ক। বিচার করবো 29-এর সি বিচারের ক্ষমতা, আর তাদের শাস্তি দেওয়ার ক্ষমতার কথা বলছে 33-এর কতে। তাহলে এই সেকশন গুলো আমাদেরকে পড়তে হবে। তারপরে বিশেষ করে পড়তে হবে 54 থেকে 61 পর্যন্ত। 54 থেকে আপনার 61 নাম্বার সেকশন গুলো আমাদের পড়তে হবে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার, পুলিশ অফিসারে কখন করে, তারপরে 55 হচ্ছে আপনার ওসি স্যারে কখন করে, এরপরে 59 হচ্ছে বেসামরিক ব্যক্তি কখন করে কাউকে গ্রেপ্তার। 60 নাম্বার সেকশনে হচ্ছে আপনার গ্রেপ্তার করার পরে পদ্ধতিটা কি নিতে হয়। এরপরে পুলিশের কাছে একে ম্যাজিস্ট্রেটের কাছে কতক্ষণে নিয়ে যেতে হয় 61 নাম্বার সেকশন। মোটামুটি 54, 55, 59, 61, 60 এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে 57 মনে হয় সন্দেহ, 58 অনুসরণ, বা 58, 57 মনে হয় বাসস্থান, 58 হচ্ছে অনুসরণ, 57 আপনার নাম পরিচয় বাসস্থান জিজ্ঞেস করা।
যা হোক এই সেকশন গুলো আপনাদের পড়তে হবে। এরপরে 68 থেকে 73 পর্যন্ত হচ্ছে সমন নিয়ে কথাবার্তা, এগুলো আপনাদের পড়তে হবে। এরপর আছে গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানার পার্টটা আপনাদের পড়তে হবে। তারপরে 87-তে হচ্ছে হুলিয়া, 88-তে ক্রোক, 89-তে ক্রোক প্রত্যাহার। এই তিনটা সেকশন আপনাদের পড়তে হবে। জেল জুলম হুলিয়া নিতে হবে তুলিয়া, এই হুলিয়া কখন দেয়া যায় বা হুলিয়া কি, এটা আলোচনা আছে আপনার 87 নাম্বার সেকশনে। 88-তে হচ্ছে ক্রোক, 89-তে হচ্ছে এই ক্রোক প্রত্যাহার। তারপরে 144 146 ধারা, 145 ধারা, এই দুইটা সেকশন সারা জীবনের জন্য লাগবে। 146 ধারা, 145 ধারা, ধারাগুলো লিখতেছেন, দাগাইছেন? আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকু থাকুক। আপনাদের কথাবার্তা নরম হয়ে গেছে, খাবার দাবার খান না? আরে খেয়ে দিয়ে কোমর বেঁধে পড়াশোনা করতে বসবেন। আপনাদেরকে আর একটা সুসংবাদ দিই, ভাইয়া ফেসবুকে একটা পোস্টও দিছিলাম যে আমরা যখন এলএলবি পড়াশোনা শুরু করছি তখন থেকে একটা জল্পনা কল্পনা ছিল যে ন্যাশনাল ইউনিভার্সিটি এলএলবির স্টুডেন্টদের সাথে বিমাতাসুলভ আচরণ করে, তারা ফার্স্ট ক্লাস দেয় না। ঠিক আছে, ওই আমরা তো বেশি স্মার্ট, আমরা বলতাম যে, বা বেশিরভাগ স্টুডেন্ট বলে যে ফার্স্ট ক্লাস দেয় না। আসলে ফার্স্ট ক্লাস দেয় না, ফার্স্ট ক্লাস দেয়। ফার্স্ট ক্লাস পাওয়ার মতো আমরা পড়াশোনা করি না। এবং ফার্স্ট ক্লাস কিভাবে দেয় এইবার ন্যাশনাল ইউনিভার্সিটি দেখাই দিছে, আমাদের চিটাগংয়ের দুইজন স্টুডেন্টও সেটা দেখাই দিছে। 478 নাম্বার পাইছে, 2 নাম্বার গ্রেস দিয়ে ফার্স্ট ডিভিশন দিছে। আরেকজন তো মাশাআল্লাহ 494 নাম্বারও পাইছে। তো ভাইয়া ওই যে বিগত 2-3 বছর থেকে বলতাম যে 476 পাইছে শুনছি, 474 পাইছে শুনছি, ভাই এই রেজাল্ট গুলোকে বলতাম অনেকটা ফার্স্ট ক্লাসের মতো। তার কারণ 6 নাম্বারের জন্য ফার্স্ট ক্লাস পাইনি, সে ফার্স্ট ক্লাস পাওয়ার যোগ্য ছিল, পাইনি। তখন বলতাম যে অদূর ভবিষ্যতে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি তে ফার্স্ট ক্লাস ইনশাআল্লাহ পাবে। ঠিক আছে, এইবার দুইজনে পেয়ে সেটা দেখাই দিল যে ভালো মতো পড়াশোনা করলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও এলএলবি থেকে ফার্স্ট ক্লাস পাওয়া যায়। ইনশাআল্লাহ আপনারাও ভালো মতো পড়াশোনা করেন, টার্গেট রেখে আপনাদের থেকেও ফার্স্ট ক্লাস পাবেন, না পাওয়ার কোনো কিছু নেই। তবে যাদের হাতের লেখা একটু কম সুন্দর, তারা হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবে, তাইলে ফার্স্ট ক্লাস পাওয়াটা আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজকে এতটুকু থাকুক। নেক্সট ক্লাসে সবাই খেয়ে দিয়ে শক্তি করে বসবেন, 1 ঘন্টা 20 মিনিটের মতো করে ইনশাল্লাহ আলোচনা করে দিব। না হয় ফুলদারি 2 মাসের মধ্যে আপনাদের শেষ হবে না। 565টা সেকশন, এরপরে এলএলবির জন্য অন্তত পক্ষে 70-80টা সেকশন আপনাদের পড়তে হবে এবং মূল বেসিক জিনিসগুলো আপনার জানতে হয়। আর যদি আজকে তো 2টা প্রশ্নের কথা বললাম, সেই 2টা প্রশ্নের বাইরে 3টা বিচার পদ্ধতি আছে ফৌজদারিতে। দায়রা আদালতের বিচার পদ্ধতি, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি বা দায়রা জজদের বিচার পদ্ধতি, ম্যাজিস্ট্রেটদের বিচার পদ্ধতি, এরপরে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি। তাইলে ওখানে বিচারের পদ্ধতি হচ্ছে 3টা। এই 3টা বিচার পদ্ধতি আমাদের অবশ্যই জানা থাকতে হবে। তারপরে আপনার পুলিশে যে মামলা তদন্ত করে, এই পুলিশের মামলা তদন্ত করার ক্ষমতা কতটুকু ফৌজদারিতে দেয়া আছে, বা মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা অসীম,
আলোচনা করো, যা আসবে আসুক, মোটামুটি পুলিশের ক্ষমতা। তারপরে আপিল, রিভিশন, এগুলো দেওয়ানিতে যেমন আছে, ফৌজদারিতেও আছে আপিল, রিভিশন। তারপরে যে আপনাদেরকে 146 দ্বারা বলছি, 145 দ্বারা বলছি, এই 146 দ্বারা 145 দ্বারা থেকেও এলএলবি তে প্রশ্ন আসে। তারপরে আপনার আদালতের অন্তর্নিহিত ক্ষমতা, এরপরে মামলা স্থানান্তর, এগুলো নিয়েও কালেভদ্র প্রশ্ন হয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গতবার দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধিতে এলএলবি তে যে প্রশ্ন করছে, অনেক কঠিন এবং আনকমন প্রশ্ন ছিল। সেই সুবাদে যারা নেক্সট এলএলবি ফাইনাল দিবে তাদের একটু বড় করে এখান থেকে পড়তে হবে, বা গুরুত্বপূর্ণ টপিকস যেগুলো আছে, যে 4টা 5টা পড়লে হবে না, আপনাকে কম করে হলেও ফৌজদারিতে 10 থেকে 12টা টপিকস পড়ে যেতে হবে, দণ্ডবিধি তো 10 থেকে 12টা টপিকস পড়ে যেতে হবে। ঠিক আছে, তাইলে আলহামদুলিল্লাহ আজকে এতটুকুতে থাকুক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকি আলোচনা হবে, কথাবার্তা হবে। ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? যে দায়রার বিষয়টা বলছিলাম স্যার, দায়রা বলা হয় কেন, এটা তো অর্থটা কি? ও আচ্ছা, দায়রা কেন বলা হয়, এটা আইনে যেভাবে লেখছে সেভাবে আর কি। আসলে বলা হয় কেন এই ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই। ওনাকে দায়রা কেন বলে, পারলে একটু নেটে সার্চ দিয়ে দেখিয়ে। দায়রার ইংলিশটা কি? ওই সেশন 10 এটা বললাম। তবে আপনাদের কিউরিসি কেন থাকবে, আপনারা নেটে সার্চ দিয়ে দেখিয়ে, উইকিপিডিয়াতে কি আসে এই দায়রা শব্দের দিয়ে বা ইয়ে দিয়ে, এগুলো ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গরম কেমন সারা দেশে? আপনারা তো সারা দেশের, আমরা বিভিন্ন কেউ আছে, আমাদের চিটাগংয়ের অবস্থা এমন যে মাইলস্টোনে যেভাবে আপনার গায়ে আগুন লাগাই দিছে মনে হয়, এখানেও গরম পড়তেছে। আপনার যতক্ষণ বৃষ্টি পড়ে ততক্ষণ একটু কম, কিন্তু বৃষ্টি যখন বন্ধ হয় মনে হয় কি গায়ে আগুন লাগাই দিয়েছে আপনার, এই ধরনের গরম। আর জ্বর, সর্দি, কাশি একেবারে ঘরে ঘরে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন, পড়াশোনা করেন। ইনশাল্লাহ আপনাদের পরিশ্রম যেটা করতেছেন এটা বৃথা যাবে না, মনে রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।